প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে, শুনতে এবং দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ। মনি কোথায়? মনিকে দেখছি না যে। আছে হয়তো আম্মুর রুমে। ঠিক আছে, আমি দেখছি। তুমি খাবার রেডি করো। সব রেডি। তুমি ফ্রেশ হয়ে শিখাকে নিয়ে নিচে এসো। শিখা বলেছিল যতদিন আবৃত্তি বাড়িতে আছে সে কয়েকদিনও নিচে খেতে আসবে না, উপরে আম্মুর সাথে খেয়ে নিবে। আবৃত্তির কথা মেয়েটা বেশি কষ্ট পেয়েছে। আবৃত্তির উচিত হয়নি মেয়েটাকে এইভাবে বলার। মেয়েটা ওকে কত ভালোবাসে, আরও তাকে দু চোখে সহ্য করতে পারে না। তুমি চিন্তা করো না, আমি নিয়ে আসছি। শিখাকে সাদ্দাম শিকদার উপরে এসে দেখে শিখা তার মায়ের পায়ে তেল মালিশ করে দিচ্ছে। তাকে দেখে শিখা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, বড় আব্বু, তুমি এই সময় বাড়িতে কেন? তোমার তো এখন অফিসে থাকার কথা। আমার মনি এত ভালো রেজাল্ট করেছে শুনে আমি কিভাবে অফিসে বসে থাকতে পারি? তুমি খুব খুশি হয়েছো তাই না বড় আব্বু? সন্তানের সাফল্যে সবচেয়ে বেশি খুশি হয় তার বাবা মা। আমি অনেক 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 খুশি হয়েছি মনি। শিখা এসে সাদ্দাম শিকদারকে জড়িয়ে ধরে বলল, আমার জন্য দোয়া করো বড় আব্বু, আমি যেন তোমার স্বপ্ন পূরণ করতে পারি। আমি জানি আমার মনি পারবে বলে সাদ্দাম শিকদার গিফট বক্সটা শিখার হাতে দিয়ে বলল, এই যে তোর সেই সারপ্রাইজ, এখন খুলে দেখ তোর পছন্দ হয় কিনা। শিখা দৌড়ে গিয়ে হাত পরিষ্কার করে এসে প্যাকেট খুলে দেখে একটা স্মার্টফোন। শিখা খুশিতে আত্মহারা হয়ে সাদ্দাম শিকদারকে জড়িয়ে ধরে বলল, আমি সত্যি অনেক খুশি হয়েছি। আমি কখনো ভাবতে পারিনি তুমি আমাকে এমন একটা গিফট দিবে। লাভ ইউ বড় আব্বু। পছন্দ হয়েছে ফোন? আমার বড় আব্বু পছন্দ করে এনেছে আমার জন্য, আর আমার পছন্দ হবে না এমনটা কখনো হতে পারে না। কিন্তু বড় আব্বু, তোমার ছেলে যদি জানতে পারে আমার কাছে ফোন রয়েছে তাহলে তিনি খুব রাগ করবেন। তিনি আগেই বলে দিয়েছে আমাকে যেন ফোন না দেওয়া হয়। ডোন্ট টেক অ্যান্ড টেনশন। সাহিত্য আমার ছেলে, আমি সাহিত্যর ছেলে না, তাই আমার কথার উপর সাহিত্য কখনো কথা বলার সাহস পাবে না। এখন নিচে চল তো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে যে। অন্তরা সব তোর পছন্দের খাবার রান্না করেছে, কবজি ডুবিয়ে খাবো আজ। কিন্তু আবৃতি আপু, আমি নিচে গেলে আপু তো খেতে বসবে না ডাইনিং টেবিলে। আমি চাই না আমার জন্য তোমাদের মধ্যে মন কষাকষি হোক। সেটা আমি দেখে নিব, তুই নিচে আয়, আমি আবৃত্তিকে নিয়ে আসছি। আজ সবাই মিলে একসাথে বসে খাবো। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। নতুন ফোন পেয়ে শিখার দিন দুনিয়ার সব যেন ভুলে গেছে। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করে শিখা নিজের রুমে এসে সেলফি তুলছে। এমন সময় সাহিত্য এসে বলল, শুনলাম তোকে নাকি বাবা ফোন গিফট করেছে। আমি বাবাকে বারণ করেছিলাম তোকে যেন ফোন না দেয়, কিন্তু কে শোনে কার কথা। চোখ কি পিছনে রয়েছে? আপনার স্পষ্ট দেখতে পাচ্ছেন আমি ফোন দিয়ে ছবি তুলছি, তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন? কোথায় একটা পড়েছিলাম, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, অর্থাৎ মরার আগে পিপিলিকা উঠতে শুরু করে। তোর এমন অবস্থা হয়েছে শিক্ষা? মানে কি? কিছু না, তোর ফোনটা আমাকে দে তো। কেন? দিতে বলছি দিবি, এত প্রশ্ন করবি না। দেখছেন তো আমি সেলফি তুলছি, এখন দিতে পারবো না। তুই বরং আমার ফোন নিয়ে সেলফি তোল, আর তোরটা আমার কাছে দে। নতুন ফোনে অনেক কিছু সেট আপ করতে হয়, আমার কাছে দে, আমি সব করে দিচ্ছি। শিখা মনে মনে বলল, ব্যাটার মতলব তো ঠিক মনে হচ্ছে না। এত মধু ঢেলে কথা বলার লোক সাহিত্য শিকদার নয়, নিশ্চয়ই কোনো না কোনো ঘাপলা আছে। কি কি এত ভাবছিস বলতো? কিছু না। তাহলে দে ফোন, আর এই নে আমারটা। তোর যত ইচ্ছে হয় সেলফি তুলতে পারিস। এই নিন। শিখা সাহিত্যকে তার ফোন দিয়ে বলল। সাহিত্য শিখার ফোন নিয়ে ব্যালকনিতে চলে গেল। শিখা সাহিত্যর ফোন দিয়ে সেলফি তুলছে। এমন সময় হঠাৎ সাহিত্যর ফোনে টুং করে একটা মেসেজ এলো। শিখা কৌতূহল দমিয়ে রাখতে না পেরে মেসেজ বক্সে গিয়ে দেখল আননোন নাম্বার থেকে রোমান্টিক সব মেসেজ করেছে। মেসেজের ধরন দেখে মনে হচ্ছে কোনো মেয়ে মেসেজ দিয়েছে। মেসেজগুলো ছিল এমন,
আমার স্বপ্নের পুরুষ, কবে আপনি আমার স্বপ্ন থেকে বাস্তবে আসবেন বলুন তো? কবে স্বপ্নের মতো বাস্তবে আপনাকে ছুঁয়ে দিতে পারবো? জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছেন আমাকে। এমন অবস্থা হয়েছে আমার, আমি যেন পাগল হয়ে গেছি। When I remember you, I cannot sleep, I cannot eat, I cannot be healthy. শিখা ভাবল, এই মেসেজ যদি সাহিত্য দেখে তাহলে তো সাহেবের পা মাটিতে পড়বে না, তিনি আকাশ দিয়ে হেঁটে বেড়াবে। তার চেয়ে বরং আমি মেসেজ ডিলিট করে দেব, ব্যাস খেল খতম বলে দুষ্টুমির হাসি হাসল শিখা। সাহিত্য এসে শিখার হাতে ফোন ধরিয়ে দিয়ে শিখার দিকে ঝুঁকে ফিসফিস আওয়াজে বলল, তুই নিজেকে বড্ড বেশি চালাক মনে করিস শিক্ষা। তবে একটা কথা মনে রাখিস, তুই চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। দূরে থেকে কি কথা বলা যায় না? অসভ্যের মতো সবসময় গায়ে এসে পড়েন কেন? তুই বুঝবি না বলে সাহিত্য শিখার দিকে ফ্লাইং কিস ছুঁড়ে বেরিয়ে গেল। শিখা ঠাই সেখানে দাঁড়িয়ে বলল, এই লোকটাকে আমি কখনো বুঝে উঠতে পারি না। গতকালও মন্ত্রীর বাড়িতে কি উদ্দেশ্যে গিয়েছিলাম সেইটা জানার জন্য আমাকে জেরা করেছে। ভাগ্যিস তখন নির্জন ভাই ফোন দিয়েছিল, তাই পালিয়ে বাঁচতে পেরেছিলাম। কিন্তু গতকালের পর থেকে আমাকে এই বিষয়ে সাহিত্য আর কোনো প্রশ্ন করেনি। আর আজ তো ভালো ব্যবহার, কিন্তু কেন, কি চাইছে এই লোকটা? দেখতে দেখতে সবার জীবন থেকে হারিয়ে গেল কিছুদিন। সাহিত্য আর তাদের পুরো টিম তাদের চাকরির জীবনের সবচেয়ে রহস্যময় কেসের ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। ফরেনসিক ডাক্তার সাফওয়ান মাহমুদ জানিয়েছেন, এ পর্যন্ত যে কয়টা মেয়ে খুন হয়েছে প্রত্যেকের বয়স আনুমানিক 18 থেকে 19 বছরের মধ্যে। প্রত্যেকটা মেয়েকে ঠিক একইভাবে একই পদ্ধতিতে খুন করা হয়েছে। প্রথমে এদেরকে পানীয় জাতীয় কিছুর সাথে হাই পাওয়ারের ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়েছে। খুনি এখানেই ক্ষান্ত হয়নি, ঘুমের ওষুধ খাওয়ানোর সাথে সাথে তাদের শরীরে ইনজেকশনও পুশ করা হয়েছে তাদেরকে অজ্ঞান করার জন্য। এরপর খুনি তাদের ধারালো কোনো অস্ত্র দিয়ে জবাই করে বুক থেকে হৃৎপিণ্ড আলাদা করে নিয়েছে। খুনিরা হয়তো সাইকোলজিক্যাল কোনো সমস্যা রয়েছে, হয়তো অনেক দিন থেকে মানসিক কোনো সমস্যায় ভুগছেন, তবে অনেক চালাক আছে বটে। খুন করে কোনো প্রমাণ বা কোনো ফিঙ্গারপ্রিন্ট রেখে যায়নি। তবে নির্জনের মতে তারও ধারণা খুনি কোনো পুরুষ নয়, বরং একজন মহিলা। ফরেনসিক ডাক্তার সাফওয়ান মাহমুদ এতটুকু তথ্য দিয়েছে তাদের টিমকে, আর বাকি তথ্য তারা জোগাড় করে নিজেদের কাজ শুরু করে দিয়েছে। উপর মহল থেকে তাদেরকে বারবার বলা হচ্ছে যত দ্রুত সম্ভব এই কেস সলভ করতে, আর যেন কোনো নিরীহ মেয়ের প্রাণ না যায় সেদিকে খেয়াল রাখতে। আর যদি তারা না পারে তাহলে তারা যেন সিআইডির চাকরি ছেড়ে দেয়। এই জন্য সবাই প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এই রহস্যর উদ্ঘাটন করতে। আজ শিখার ভার্সিটির প্রথম দিন। তার হিসাব বিজ্ঞান সাবজেক্ট এসেছে। ভর্তির সমস্ত কার্যক্রম সাদ্দাম শিকদার নিজেই করেছেন। যদিও তার ইচ্ছা ছিল শিখার ভার্সিটির প্রথম দিনে সে শিখার সাথে যাবে, সারাদিন একসাথে কাটাবে, কিন্তু তার জরুরি একটা কাজের জন্য শহরের বাইরে যেতে হবে। তিনি ব্রেকফাস্টের সময় আবৃত্তিকে বলল, দেখ মা, আমি জানি না তুই কেন মনিকে সহ্য করতে পারিস না। ওর প্রতি তোর এত রাগ কিসের? আজ থেকে মেয়েটার নতুন একটা জীবনের সূচনা হতে যাচ্ছে। আমি চেয়েছিলাম আজ ওর সাথে সময় কাটাতে, কিন্তু আমার একটা জরুরি কাজ পড়ে গিয়েছে, সেইখানে যেতে হবে আমাকে। তোরা যেহেতু একই ভার্সিটিতে আসিস, তুই কি একটু মনিকে সাথে করে নিয়ে যেতে পারবি? মেয়েটা ভার্সিটিতে গিয়ে যদি কোনো ঝামেলা করে, বড্ড চিন্তা হয় মেয়েটাকে নিয়ে আমার। এমনভাবে বলছো কেন পাপা? হ্যাঁ, আমি স্বীকার করছি তো আমি ভুল করেছি। রাগের মাথায় তোমাকে অনেক বাজে কথা বলেছি, কিন্তু এর জন্য আমি সত্যিই অনুতপ্ত, আমি লজ্জিত। আমাকে কি ক্ষমা করা যায় না পাপা? আমি যে একজন বাবা রে মা, আর বাবা মায়ের কাছে সন্তানের হাজারটা ভুলও মাফ করে দেওয়া যায়। তার মানে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ পাপা। তোমার মনিকে বলো 5 মিনিটের মধ্যে যেন নিচে আসে, না হলে আমি কিন্তু তাকে রেখেই চলে যাব।
বাইরে ড্রাইভার কাকু অপেক্ষা করছে। আই হ্যাভ টু গো। আমি রেডি আবৃতি ম্যাম, চলুন আপনি। সিঁড়ি থেকে নামতে নামতে বলল শিখা। শিখাকে দেখে এক দফা চমকে গেল আবৃতি। শিখা কালো কালারের জর্জেটের একটা 3 পিস পরেছে। কালো কালারটা ফর্সা গায়ের সাথে একদম ফুটে উঠেছে। মুখে নেই কোনো প্রসাধনী, শুধুমাত্র ঠোঁটে গাঢ় খয়েরি লিপস্টিক দিয়েছে। হাঁটু অবধি লম্বা স্ট্রেট চুলগুলো ছেড়ে দিয়েছে। দেখলে কেউ বলবে না এটা ন্যাচারাল চুল, সবাই ভাববে হয়তো পার্লার থেকে চুল স্ট্রেট করা হয়েছে। ডাগর ডাগর চোখের চাহনি, পাগল করা হাসি, সব মিলিয়ে লম্বা চওড়া গড়নের মিষ্টি একটা মেয়ে। চলুন আবৃতি ম্যাম, যাওয়া যাক। বলে তারা বেরোতে যাবে, তার আগে কাজের মেয়ে সাথী এসে বলল, সফরাফা, আপনারে অনেক বিউটিফুল লাগছে। আই হ্যাভ এ ক্রাশ অন ইউ। সাহিদ ভাইজান যদি আজ আপনার দেখতো একদম ফিট হয়ে পড়ে থাকতো। একটা নজর টিকা লইয়া যান, যাতে কারো নজর না লাগে। সফরাফা। সাথীর কথায় অন্তরা এসে বলল, ওটা বিউটিফুল না, বিউটিফুল হবে সাথী। এসব ভুলভাল ইংরেজি কোথায় থেকে শিখেছিস তুই? আর তোকে কতবার বলেছি না ওর নাম শিখা, সফর নয়। শিক্ষা আপা বলতে গেলে আগে আগে ওই শিখা সফর কথাটা আমার মাথায় চলে আসে, তাই আমি সংক্ষেপে তাকে সফর আপা ডাকি। তবে দুইটা কিন্তু একই কথা হলো। আই মিন জেলাও সেই কদু। প্রায় ঘন্টাখানিক পরে গাড়ি ভার্সিটির সামনে এসে দাঁড়ালো। আবৃতি গাড়ি থেকে নেমে দেখে তার প্রাণপ্রিয় বান্ধবী প্রিয়া তার জন্য গেটের বাইরে অপেক্ষা করছে। আবৃতি প্রিয়াকে দেখা মাত্র দৌড়ে তাকে গিয়ে জড়িয়ে ধরল। প্রিয়া তার কাজিনের বিয়েতে গ্রামে গিয়েছিল কিছুদিনের জন্য, যার জন্য কয়েকদিনের তাদের দেখা হয়নি। আর গ্রামে নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে তাদের মধ্যে কোনো যোগাযোগ হয়নি। অনেকদিন পরে বান্ধবীর দেখা হয়ে আবৃতি এতটাই আবেগপ্রবণ হয়ে গেছিল যে শিখা নামে কেউ তার সাথে এসেছে এটা আবৃতি ভুলেই গিয়েছে। আবৃতি শিখাকে রেখে ক্যাম্পাস থেকে বেশ দূরে একটা নির্জন জায়গায় চলে যায়। দুই বান্ধবী বাহারি আলাপে মেতে উঠেছে। এমন সময় পিছন থেকে পুরুষালী কণ্ঠ ভেসে আসে। আজকে তোমাকে অনেক বেশি হট লাগছে বোয়াম পাখি। দিন দিন আরও বেশি হট হয়ে যাচ্ছ। তোমার হট হওয়ার পিছনে গোপন রহস্য জানতে পারি? আবৃতি, তুই কি আজ চুপ করে থাকবি? ওই দিগন্ত বদমাইশকে কিছুই বলবি না? তুই কেন ওকে বলছিস না? তুই একজন সিআইডি অফিসারের বোন। দিগন্ত দিনের পর দিন তোকে হ্যারেস করছে আর তুই মুখ বুজে সহ্য করছিস কেন? কিন্তু কেন? দেখ, আমি যদি সবাইকে বলি আমি একজন সিআইডি অফিসারের বোন, সবাই আমাকে ভয়ে এড়িয়ে চলবে, কেউ আমার সাথে মিশতেই চাইবে না। আমি এইখানে পড়াশোনা করতে এসেছি, পাপার টাকা পয়সা বা ভাইয়ার পাওয়ার দেখাতে নয়। তাছাড়া তুই খুব ভালো করেই জানিস পাপা আমাকে এই ভার্সিটিতে ভর্তি করতে চায়নি। আমি শুধুমাত্র তোর জন্য এইখানে ভর্তি হয়েছি, তাই পাপা বা ভাইয়াকে এই সম্পর্কে কিছু বলতে পারবো না। আর তো মাত্র কয়েকটা দিন, এরপর আমাদের গ্র্যাজুয়েশন শেষ হয়ে যাবে। তারপর দিগন্ত না আমার দেখা পাবে আর না আমাকে বিরক্ত করতে পারবে। এখন তাড়াতাড়ি চল তো, ওকে যত এড়িয়ে চলা যায় ততই আমাদের জন্য মঙ্গল বলে আবৃতি আর প্রিয়া পা বাড়ানোর আগেই দিগন্ত এসে আবৃতির ওড়না হাতের মুঠোয় নিয়ে বলল, এত তাড়া কিসের সুন্দরী? আমার মনে যে আগুন তুমি জ্বালিয়েছ সেই আগুন আগে নিভিয়ে দিয়ে যাও। আমি কিন্তু চিৎকার করব। ও আচ্ছা, বেবি চিৎকার করবে? হ্যাঁ হ্যাঁ, করো চিৎকার। এই নির্জন জায়গায় তোমার চিৎকার শুনে কেউ আসবে না। আর ভুলেও যদি চলে আসে এই দিগন্ত আগরওয়ালের সামনে দাঁড়ানোর সাহস পাবে না। সবাই জানে দিগন্ত আগরওয়াল যা চায় তা সে আদায় করে নেয়। তাই আজ আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না মাখন বেবি। বলে দিগন্ত আবৃতির ওড়না ধরে নিজের দিকে টান দিতে যাবে, তার আগেই কেউ একজন দিগন্তের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দেয়। থাপ্পড় খেয়ে দিগন্ত চোখ বন্ধ থাকা অবস্থায় বলল,
কার এত বড় কলিজা যে দিগন্ত আগরওয়ালের গালে থাপ্পড় মারে? সেই কলিজা আমি কেটে টুকরো টুকরো করে রাস্তার কুকুর দিয়ে খাওয়াবো। তৎক্ষণাৎ মেয়েলি কণ্ঠে ভেসে ওঠে। আমার, এবার তুই যা করবি কর, দেখি তুই ঠিক কি করতে পারিস, আমিও দেখি তোর ক্ষমতা কতটুকু। তুই দিগন্ত আগারওয়াল হোস বা দিগন্ত আগারওয়াল হোস, আই ডোন্ট কেয়ার, তোকে ভয় পাবার কোনো প্রশ্নই আসে না। খুব তো বলছিলি আমার কলিজা কেটে কুকুরকে খাওয়াবি, তো এখনো দাঁড়িয়ে রয়েছিস কেন? তোর সাহস দেখা, কামন দিগন্ত আগারওয়াল। দিগন্ত এক দৃষ্টিতে শিখার দিকে তাকিয়ে রয়েছে। শিখা দিগন্তের থেকে কোনো রেসপন্স না পেয়ে আবারও বলল, কিছুক্ষণ আগে তুই কি জানি বললি? ও হ্যাঁ, মনে পড়েছে, একটা মেয়ে হয়ে আমি অন্য একটা মেয়েকে প্রোটেক্ট করতে এসেছি বলে হো হো করে বদমাইশদের মতো হেসেছিলি তুই। তোর তো দেখছি মেয়েদের ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই নেই। মেয়েরা চাইলে অনেক কিছু করতে পারে। একটা কথা কান খুলে শুনে রাখ দিগন্ত আগারওয়াল, মেয়েদেরকে কখনো দুর্বল ভেবে ভুল করবি না। মেয়েরা যেমন পুরুষের পা টিপতে জানে, তেমনি সেই পা ভেঙে গুড়িয়ে দিতেও জানে। আজকের পর থেকে তোকে যদি আবৃতি আপুর দিকে চোখ তুলে বাজে নজরে তাকাতে দেখি, ওফ সরি, শুধু আবৃতি আপু নয়, কোনো মেয়ের দিকে যদি মা বোনের নজরে ছাড়া অন্য নজরে দেখিস, তোর চোখ তুলে আমি রাস্তার কুকুরকে দিয়ে খাওয়াবো। মাইন্ডেড মিস্টার দিগন্ত আগারওয়াল। হো মাই গড, এ দেখি মেঘনা চাইতেই বৃষ্টি, চারিদিকে শুধু মিষ্টি ছড়াছড়ি। এত মিষ্টির সংস্পর্শে এবার নিশ্চয় আমি ডায়াবেটিসের রোগী হয়ে যাব। তুমি কি জানি বললে? ও হ্যাঁ, আমি যেন অন্য কোনো মেয়ের দিকে চোখ না তুলে তাকাই। তুমি একদম টেনশন করো না সুইটহার্ট, আমি এক নারীতেই আসক্ত পুরুষ। এখন থেকে আমি শুধুমাত্র তোমার দিকে তাকিয়ে থাকবো। বিশ্বাস করো, ভুলেও অন্য কোনো মেয়ের দিকে তাকাবো না। আর যদি তাকাতে যাই, তুমি আমার চোখে উপড়ে দিও, কেমন? বাই দ্য ওয়ে, মে আই নো অ্যাবাউট ইউ সুন্দরী? ভুলেও শিক্ষা সম্পর্কে জানার চেষ্টা করবি না, এর ফলাফল খুব একটা ভালো হবে না। শিখার কথা শুনে আবৃতি এসে শিখাকে এক সাইডে নিয়ে গিয়ে বলল, মারা মারি করার জন্য একবার তোকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছিল। তুই কি চাচ্ছিস এই ভার্সিটি থেকেও তোকে তাড়িয়ে দিক? কাকে কি বলছিস সেই সম্পর্কে কি আদৌ কোনো ধারণা আছে তোর? এই একটা বদমাইশ সাইকো, ওর বাবার অনেক ক্ষমতা, বাবার টাকা আর ক্ষমতার জোরে এই পর্যন্ত কত মেয়ের জীবন নষ্ট করেছে তার ঠিক নেই। মেয়েরা ওর কাছে টি শার্টের মতো, যা ও ক্ষণে ক্ষণে চেঞ্জ করে, আর তুই ওর মতো একটা সাইকোকে থাপ্পড় দিলি, ঘুমন্ত বাঘকে জাগ্রত করে দিলি। ওই আগারওয়াল আপনাকে টিচ করছিল, আর আপনি কিছু না বলে চুপ করে মুখ বুজে সহ্য করেছিলেন। এমনকি আপনার ওড়না ধরে টান দিয়েছে। আপনি আমাকে ভালোবাসেন বা নাই বাসেন, আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনাকে যথেষ্ট সম্মান করি, আর আমার সামনে আমার সম্মান নষ্ট করতে দিতে পারি না। আমি তো আপনারও জন্য। আমারটা আমি বুঝে নিতাম, তুই এর মধ্যে নাক গলাতে গেলি কেন? এখন চল এইখান থেকে, বলে শিক্ষার হাতে ধরে নিয়ে যাওয়ার আগেই দিগন্ত এসে তাদের সামনে দাঁড়িয়ে বলল, তুমি চাইলে একটা না আরো 1000টা থাপ্পড় মারতে পারো সুন্দরী, আমি ভালোবেসে সেটা গ্রহণ করে নিব। তোমার ওই নরম হাতের থাপ্পড় খেয়ে আমি হাসতে হাসতে মরে যেতে পারবো। দেখো দিগন্ত, ও বাচ্চা একটা মেয়ে, ভুল করে ফেলেছে। ওর আজকে ভার্সিটির প্রথম দিন, তুমি প্লিজ ওকে যেতে দাও। আমি প্রমিস করছি ও আর কখনো এমন ভুল করবে না। দিগন্ত শিখার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলল, ইউ আর লুকিং সো প্রিটি, আই এম সো ইমপ্রেসড টু সি ইউ। এতদিন তুমি কোথায় ছিলে সুন্দরী? তুমি এসে আমার মনে তুফানের সৃষ্টি করে দিয়েছ। এখন আমি কি করব বলো তো সুন্দরী? আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। শিখা কিছু বলার আগেই আবৃতি শিখার হাত ধরে ক্যাম্পাসে ভেতরে নিয়ে এলো। শিখার যাওয়ার পানে তাকিয়ে দিগন্ত বলল, আই লাইক ইউর অ্যাটিটিউড। এই দিগন্ত আগরওয়ালের চোখে একবার যাকে ভালো লাগে সে এত সহজে নিস্তার পায় না সুন্দরী। আই নিড ইউ ইভেন ফর ওয়ান নাইট। কিন্তু এই সুন্দরীর যে ঝাল,
মনে হয় না এত সহজে আমার কাছে বন্দি হবে। কিন্তু আমার তো তোমাকে চাই বেবি, অ্যাট এনি কস্ট। কিন্তু এটা কিভাবে সম্ভব? ইয়াস, আইডিয়া। কথায় বলে কান টানলে মাথা আসে। আমাকেও কান টানতে হবে, তাহলে শিকার নিজেই বাঘের খাঁচায় ধরা দিবে। হে হা হা হা। আবৃতি শিখাকে হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টে নিয়ে গেল। আজ যেহেতু ফার্স্ট ইয়ারের ভার্সিটিতে প্রথম দিন, তাই তাদের জন্য নবীনবরণের আয়োজন করা হয়েছে। অনেক মেয়েরা শাড়ি চুড়ি পরে সাজগোজ করে এসেছে। আবৃতি শিখাকে হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টে নিয়ে গেল। আজ যেহেতু ফার্স্ট ইয়ারের ভার্সিটিতে প্রথম দিন, তাই তাদের জন্য নবীনবরণের আয়োজন করা হয়েছে। অনেক মেয়েরা শাড়ি চুড়ি পরে সাজগোজ করে এসেছে। আবৃতি শিখাকে ডিপার্টমেন্টের সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে কৃষ্ণচূড়া গাছের নিচে প্রিয়ার কাছে গিয়ে বসল। প্রিয়া আবৃতির মন খারাপ দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে আবৃতি? কিছুই না রে, এমনিতেই ভালো লাগছে না। দেখ, যা হবার হয়েছে, শুধু শুধু মন খারাপ করে কি হবে? দিগন্ত আগে শুধু তোকে বিরক্ত করতো, আর এখন ওর নজর তোদের দুজনের উপর করেছে। আমি আমার কথা ভাবছি না, আমি ভাবছি শিক্ষার কথা। মেয়েটাকে উপরে উপরে যতটা শক্ত মনে দেখা যায়, ভেতরে ঠিক ততটাই নরম মনের। আমি ওকে সবসময় অপমান করি, তবু ওই মেয়েটা কখনো আমার মুখের ওপর কথাই বলে না। মেয়েটা ছোটবেলা থেকেই অনেক কিউট ছিল, চেহারার মধ্যেই মায়া মায়া ভাব লুকিয়েছিল। দেখলে মনে হতো কাছে নিয়ে আদর করি, কিন্তু আমার ইগো আমাকে ওর কাছে যেতে বাধা দিত। পাপা সব সময় ওকে বেশি আদর করত। ছোটবেলা থেকেই ওর অনেক লম্বা চুল ছিল। পাপাকে দেখতাম ওর চুলে তেল দিয়ে দিত, চুলে বেনি করে দিত, যা আমার একদম সহ্য হতো না। আমি এক রাতে রাগের বশে চুল বেঁধে দেওয়ার নাম করে বাচ্চা মেয়েটার কোমর পর্যন্ত লম্বা চুলগুলো কেটে দিয়েছিলাম। যখন বুঝতে পারে আমি তার চুল কেটে দিয়েছি, সে কি কান্না করেছিল মেয়েটা। তবুও পাপাকে আমার কথা বলেছিল না সে আমি ওর চুল কেটে দিয়েছিলাম। মেয়েটাকে কতভাবে অপমান করেছি তার কোনো ঠিক নেই, কিন্তু সেই মেয়েটা আজ আমার সম্মান রক্ষা করলো। আমি একটা বিষয় বুঝতে পারি না, তুই সবার সাথে এত ভালো ব্যবহার করিস, বড়লোক বাবার মেয়ে হয়েও শুধুমাত্র আমার জন্য এমন একটা ভার্সিটিতে ভর্তি হয়ে মধ্যবিত্ত পরিবারের মেয়েদের মতো চলাফেরা করিস, নিজেকে সবসময় সাধারণ মেয়ে মনে করিস। কিন্তু শিক্ষার প্রতি এত রাগ, ক্ষোভ, অপমান, অবহেলা কেন? তোর ভালোবাসার মানুষ যদি আমাকে ভালোবাসে, তখন তোর কেমন লাগবে প্রিয়া? তুই পারবি চোখের সামনে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর হতে দিতে? নিজের ভালোবাসার মানুষের মনের উঠোন জুড়ে অন্য কেউ বিরাজ করুক, এটা সহ্য করতে? নিজের ভালোবাসার মানুষের চোখে অন্য কারোর প্রতি ভালোবাসা দেখতে? মানে? মানে আমার ভালোবাসার মানুষ ওকে ভালোবাসে কি নেই আমার বলতো প্রিয়া? আমি যথেষ্ট সুন্দরী, শিক্ষিত, বড়লোক বাবার একমাত্র মেয়ে, তবুও নির্জন ভাই আমাকে ছেড়ে ওই বাইরের একটা মেয়েকে তার মনের উঠোনে জায়গা দিল, তাকে ভালোবাসলো। কেন প্রিয়া, কেন? আমি কি নির্জন ভাইয়ের ভালোবাসা পাওয়ার যোগ্য নই? কি এমন আছে ওই শিক্ষার মধ্যে যা আমার মধ্যে নেই? কেন নির্জন ভাই আমাকে ভালোবাসতে পারলো না? কেন? মানুষ যা চায় তা কখনো পায় না, আর যা পায় কখনো সে চায়নি। চাওয়া পাওয়ার এই দ্বন্দ্ব আমাদের চিরন্তন থেকে যাবে। ধর, আমি যাকে পছন্দ করি সে পছন্দ করে তোকে, কিন্তু তোর কাছে তার ফিলিংসের কোনো দাম নেই। তুই নির্জন ভাইকে চাস, কিন্তু নির্জন ভাই তোকে চায় না। তার মনের উঠোন জুড়ে অন্য কারো বসবাস। তোর তাকে ভালোবাসা উচিত যে তোকে ভালোবাসে। মরিচিকের পিছনে ছুটে কোনো লাভ নেই আবৃতি। নির্জন ভাই শুধুমাত্র শিক্ষার জন্য আমাকে ইগনোর করে। শিক্ষা না থাকলে নির্জন ভাই ঠিক আমাকে ভালোবাসতো। শিক্ষা আমার চরম শত্রু, আর একজন শত্রুর সাথে আর কত ভালো ব্যবহার করতে বলছিস তুই? ও এটাই ডিজার্ভ করে। তোর কোথাও ভুল হচ্ছে আবৃতি। আমি শিখাকে যতটুকু চিনি, আমার মনে হয় না শিখা নির্জন ভাইকে পছন্দ করে। ইনফ্যাক্ট আমি শিখার চোখে নির্জন ভাইয়ের প্রতি কোনো ভালোবাসা দেখিনি।
দেখেছি সম্মান শ্রদ্ধা। দেখ আবৃত্তি, নির্জন ভাই যদি শিখাকে ভালোবাসে, এতে শিখার দোষ কোথায়? শিখা নির্জন ভাইকে ভাইয়ের নজরে দেখে। এমনও তো হতে পারে যে শিখা নিজেও জানে না নির্জন ভাই ওকে এতটা ভালোবাসে। আবৃত্তি চোখের পানি মুছে বলল, বাদ দে প্রিয়া, ক্লাস শুরু হয়ে যাবে। নাও, টাইম টু গো। চল। নবীন বরণ উপলক্ষে সকল ছাত্রছাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। যেহেতু আজ প্রথম দিন, তাই শুভেচ্ছা বিনিময় আর পরিচয় পর্বের মধ্য দিয়ে শেষ হয়েছে প্রথম দিনের ক্লাস। ইতিমধ্যে শিখার তুবা নামের একটা মেয়ের সাথে বেশ ভাব হয়েছে। যদিও মেয়েটার গায়ের রং একটু চাপা, তবে দেখতে ভারী মিষ্টি, অনেক সহজ সরল মিশুক প্রকৃতির। ক্লাসরুম থেকে বের হওয়ার সময় তুবা জিজ্ঞেস করলো, তুমি কিভাবে বাসায় ফিরবে শিখা? একা একা যাবে নাকি কেউ নিতে আসবে? শিখা ভাবছে। আবৃতি আপু নিশ্চয়ই এতক্ষণে বাড়ি পৌঁছে গিয়েছে। যে আমাকে দু চক্ষু সহ্য করতে পারে না, সে কখনো আমার জন্য অপেক্ষা করবে না। শিখা নিজের মতো করে ভেবে কিছু একটা বলতে যাবে, তার আগেই আবৃত্তি এসে বলল, শিক্ষা আমার সাথে যাবে, ও আমার কাজিন। শিখা অবাক হয়ে গেল। আবৃত্তির মুখে তাকে কাজিন সম্বোধন করায়। আবৃত্তি এসে বলল, কেমন লাগলো ভার্সিটির লাইফের প্রথম দিন? অনেক ভালো লেগেছে, কিন্তু আপনি এখনো বাড়ি ফিরে যাননি কেন? তোর জন্য অপেক্ষা করছিলাম। ভাবছিলাম একা একা কি করবি না করবি, কিন্তু এখন তো দেখছি প্রথম দিনই ফ্রেন্ড বানিয়ে নিয়েছিস। শিখা তুবাকে দেখিয়ে বলল। ও তুবা খুবই ভালো মনের একটা মেয়ে। আবৃত্তি তুবাকে বলল, নাইস টু মিট ইউ। শিক্ষার সাথে অবশ্যই একদিন আমাদের বাসায় আসবে। সেম টু ইউ আপু। বাই, সি ইউ লেটার। বলে আবৃত্তি শিখা দুজনেই নিজেদের গন্তব্যে ছুটে চলল। ঘণ্টাখানেক পরে আবৃত্তি শিখা বাসায় পৌঁছে কলিং বেল দিয়ে সাদ্দাম শিকদার দরজা খুলে দেয়। আবৃত্তি শিখা দুজনেই সাদ্দাম শিকদারকে দেখে অবাক হয়ে যায়। সাদ্দাম শিকদারকে দেখে অনেক রাগান্বিত মনে হচ্ছে। শিখা সাদ্দাম শিকদারকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করল, তোমার তো শহরের বাইরে থাকার ছিল, তুমি এই সময় বাড়িতে কেন বড় আব্বু? তুমি নাকি আজ ভার্সিটি গিয়ে একটা ছেলেকে থাপ্পড় দিয়েছো? তুমি তো জানো বড় আব্বু, অন্যায় দেখলে আমি স্থির থাকতে পারি না। যদিও অনেক সময় পরিস্থিতির চাপে পড়ে স্থির থাকতে হয়, কিন্তু তাই বলে সব সময় আমি ছেড়ে কথা বলতে পারি না। এই লাস্টবার তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, এরপর যদি আর কখনো আমার কর্ণপাত হয় যে তুমি মারপিট করেছো, তাহলে তোমার ভার্সিটি যাওয়ার সাথে সাথে বাড়ির বাইরে যাওয়াও বন্ধ হয়ে যাবে। ভাগ্যের সাহিত্য এসব ব্যাপারে কিছু জানে না, জানলে নিশ্চিত তোমাকে দু চার ঘা দিয়ে দিত। ভেবো না তোমাকে অনেক ভালোবাসি বলে তুমি যা নয় তাই করে বেড়াবে। আমি ভালোর ভালো, খারাপের খারাপ। আবৃত্তি এই প্রথম শিখার পক্ষ নিয়ে বলল, পাপা, ও বাচ্চা মেয়ে, প্লিজ ওকে কিছু বলো না। ও আর কখনো এমন ভুল করবে না। আমি ওকে অনেক বকা দিয়েছি। তুমি আর কিছু বলো না প্লিজ। হ্যাভ ইউ চেঞ্জ ইউর মাইন্ড আবৃত্তি? আমি ভাবতেও পারছি না তুমি শিক্ষার হয়ে কথা বলছো। ঠিক আছে, আমি আর কিছু বলছি না, তবে নেক্সট টাইম আর কারো কথা শুনবো না আমি। যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। সাদ্দাম শিকদারের ব্যবহারে শিখার চোখে পানি চলে এলো। শিখা মন খারাপ করে নিজের রুমে এসে ফ্রেশ না হয়ে বিছানায় গা এলিয়ে দিল। ক্লান্তির কারণে কিছুক্ষণের মধ্যেই ঘুমের রাজ্যে পাড়ি জমালো শিখা। সাহিত্য নিজের ডেস্কে বসে কিছু ফাইল চেক করছে। এমন সময় নম্রতা এসে বলল, দেখ নম্রতা, যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটা আমাদের সলভ করতে হবে। ওপর মহল থেকে বারবার ওয়ার্নিং দিচ্ছে, এখন এসব অনুষ্ঠানে তো করে বেড়ানোর সময় না। প্লিজ স্যার, আমি আপনাকে সাইফুজ্জামান প্রতি উত্তরে কিছু না বলে সাহিত্যর কাছে এসে বলল, কি হচ্ছে নন্দরটা নিজের ডেস্কে? তুমি এখানে কেন? আসলে স্যার, পাপা বলেছিল আমার ভাইয়ের জন্মদিন, তাই আপনাদের মন্ত্রীমশাই আমাকে বলেছে এই ব্যাপারে। আই উইল ট্রাই মাই বেস্ট। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ সাহিত্য, কিছু পেলে? হ্যাঁ স্যার। সাহিত্য নিজের ল্যাপটপ এগিয়ে দিয়ে বলল, এই দেখুন স্যার। ও মাই গড,
তার মানে আমার ধারণা সঠিক ছিল। ফরেনসিক্স ডক্টর সাফওয়ান মাহমুদ যখন বলেছিল খুন হয়ে যাওয়া প্রত্যেকটা মেয়ের বয়স 18 থেকে 19 বছরের মধ্যে, তখনই আমার সন্দেহ হয় এই কেসের সাথে আমাদের পূর্বের এসিপি রায়হান মীর আর তার পরিবারের নিখোঁজ হয়ে যাওয়ার সাথে কোনো না কোনো কানেকশন রয়েছে।